তো চ্যালেঞ্জ দিচ্ছি, এই পুরো দল কি বিএনপি কি জামাত ইসলাম হোক নির্বাচিত, দেখেন 3 বছর ক্ষমতায় থাকতে পারে কিনা। তাহলে আওয়ামী লীগ কি জাতির অংশ না? আওয়ামী লীগ যারা সমর্থন করেন তারা কি জাতির অংশ না? আলী রিয়াজ আসছে এই জাতিটাকে বিভক্ত করার জন্য, ডক্টর ইউনূস আসছে এই জাতিটাকে বিভক্ত করার জন্য, এই জাতিটাকে আরো পিছিয়ে দেওয়ার জন্য। যে কারণে ডক্টর ইউনূস মানে অবলীলায় বলতে পারে যে এটা একটা জালিয়াত জাতি, বাংলাদেশে একটা জালিয়াতির কারখানা। এই ডক্টর ইউনূস অবলীলায় বলে, একটা পলিটিক্যাল পার্টির মেরুদণ্ড নাই এই কথা প্রতিবাদ করার। একটা পলিটিক্যাল পার্টি আমি দেখলাম না যে সেই হেডন আছে যে বুক খুলে বলবে যে ডক্টর ইউনূস আপনি ভুল বলেছেন, আমাদের জাতি জালিয়াতির কারখানা নয়। এটা বলার সাহস নাই। ঠিক এই পলিটিক্যাল পার্টিগুলিকে, এদের কোন জাতীয়তা বোধ আছে? এই পলিটিক্যাল পার্টিগুলিকে জাতির জন্য কোন সম্মান বোধ আছে? এই জায়গাটা তো মাসুদ ভাই দেশের পলিটিক্যাল পার্টির অবস্থা। এরা নির্বাচন করতেছে আর বড় বড় কথা বলতেছে। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি, এই পুরো দল কি বিএনপি কি জামাত ইসলাম হোক নির্বাচিত, দেখেন 3 বছর ক্ষমতায় থাকতে পারে কিনা। দেখেন এদেরকে আমার চেনা হয়ে গেছে। আপনি অনেক এই কথা জোর দিয়ে বলছেন গত কয়েকদিন। আপনি খেয়াল করে দেখবেন মাসুদ ভাই, যেমন আনিস ভাইয়ের ব্যাপারে, আনিস আলমগীরের ব্যাপারে, বা যত মব হয়েছে, যে গতকালকে তো রিপোর্ট প্রকাশ হলো যে জানুয়ারিতে ডিসেম্বরের চেয়ে ডবল মব হয়েছে, তারপরে অজ্ঞাতনামা লাশের সংখ্যা বেড়ে গেছে। এইসব নিয়ে বিএনপি মৃদু ভাষায় কয়েকদিন একটু মবের কথা বলেছে, জামাত তো বলেই না। জামাত বিএনপি কিন্তু এগুলো নিয়ে কোনো কথা বলে না, বা সরকারের যেসব অন্যায় সিদ্ধান্ত আমরা দেখতে পাই, আইন আদালতে দেখতে পাই, এগুলো নিয়ে তারা কোনো কথা বলে না। আমি একটু আপনার কাছে জানতে চাই যে দর্শকরা খুব বেশি আজকে আগ্রহী দেখলাম যে 55% যে বললেন পররাষ্ট্র উপদেষ্টা ভোট দিবে। দর্শকদের প্রশ্ন, এটা উনি কিভাবে জানলেন? ওনার এটা কি কোনো এজেন্সি রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, বা তার এইটা জানার নাকি নিজেদের মনে এরকম কিছু একটা আছে যে 55%-এর মধ্যে একটা ফল ঘোষণা হবে? এটা একটু দর্শকদের আগ্রহ দেখছি। আরেকটা হলো ভাই, যে এর মধ্যে প্রেস সচিব সাহেব বলে দিচ্ছেন যে ফল ঘোষণা হইতে দেরি হবে। মির্জা আব্বাস গতকালকে বলছে যে যদি 12 ঘন্টার বেশি ফল ঘোষণা হইতে দেরি হয় তাহলে বুঝা নিবেন যে এখানে মেকানিজম চলছে। এই বিষয়টা কি? আমি আপনাকে শোনেন, 55% তিনি বলছেন, উনি আন্দাজি বলছেন, উনি ভাবতেছেন যে কত কম মানে ভোট আমার বিবেচনায় 40% হবে কিনা সন্দেহ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি 40% ভোট হবে কিনা সন্দেহ। দেখেন আপনি যদি আর বেশি হয় সন্দেহ করতে পারেন, এটা আপনি মাথায় রেখেন। এর কথা বললাম। আচ্ছা, আমরা অন্য প্রসঙ্গগুলিতে বলি আপনাকে যে এই যে 1-2 দিন সময় লাগবে, আমার তো মনে ভোট গুনতে সময় লাগবে 3 দিন। আপনি 12 তারিখে ইলেকশন হবে, ইলেকশনে পূর্ণাঙ্গ ফল পেতে পেতে 14 তারিখ লেগে যাবে, এটা আমার ধারণা। যত সময় লাগবে মাথায় রাখবেন তত বেশি ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা আছে। এটা হলো আমার বিবেচনা। দেখেন বললাম তো, কারণটা অনভিজ্ঞতা 1 নম্বর করেন, 2 নম্বর কারণ ভোটে তো ডাবল ভোট, তো ডাবল ভোট না, হা না ভোটটা আবার আছে। ভোট তো ম্যানুয়ালি গুনতে হবে, এটা তো মেশিনে গুনতে পারবেন না। ম্যানুয়ালি গুনতে বসলে এটা একটা অঘটন ঘটবেই। আর ভোট পড়াতে যত দেরি হবে তত ঝামেলা হবে, তত ইঞ্জিনিয়ারিং এর সম্ভাবনা বাড়বে, হিসাব নিকাশ হবে, কে কোথায় জিতছে কে কোথায় যেতে নাই, এই নানা রকম হিসাব নিকাশ হবে, কাজেই সমস্যা হবে। আর এরই মধ্যে আরো কিছু ঘটনা আছে। কিন্তু দেখেন, হা ভোটকে জেতানোর জন্য আলী রিয়াজ সাহেব সহ বিভিন্ন উপদেষ্টারা সারা দেশে চরকির মতো ঘুরছে, বিভিন্ন প্রশাসনের লোককে কাজে লাগাইছে, ডিসিদেরকে দিয়ে মিটিং করছে, তাদের সব উপজেলা পরিষদের লোকজনকে লেগে এনে আনছে, বিভিন্ন জনকে এটা নিয়ে কিভাবে হা ভোটে যেন জনগণকে প্রভাবিত করা যায় তার টেকনিক শিখাইছে। তো তারপরে দেখলাম যে 3 দিন আগে নির্বাচন কমিশন বলছে যে কোন হা না ভোটের মধ্যে কোন একটা পক্ষে সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচারণা চালাইলে তাদের দণ্ডনীয় অপরাধ হবে, এবং সে অপরাধের মাত্রাও জানা গেল যে সর্বনিম্ন সাজা হবে 1 বছরের জেল এবং সর্বোচ্চ সাজা হবে 5 বছরের জেল, তার সঙ্গে অর্থদণ্ড হবে। তার মানে আমি তো মনে করি দেশের সমস্ত জেলা প্রশাসকের 1 বছর করে জেল হওয়া উচিত, কারণ দেশের সমস্ত জেলা প্রশাসক এই অন্যায় কাজটা করছে। তারা হয়তো বলবে এই যে আমরা আলী রিয়াজ সাহেবের কারণে করছি, কিন্তু তারা কি আইন জানে না? সে জেলা প্রশাসক সে আইন জানে না? এই আইন তো গোপন কোন আইন না, এটা আরপিও তো স্পষ্ট লেখা, আরপিও 86 নম্বর ধারা এটা
লেখা আছে স্পষ্ট করে। তুমি যখন রিটার্নিং অফিসার যখন হয়েছেন তখন উনি আরপিও পড়েন নাই? উনি আরপিও করে কেন আলিয়া সাহেবকে বললেন না যে এটা আপনি পারেন না, এটা আইনে নাই? কেন বললেন না? একজন করে মেরুদণ্ড হয়। এই সমস্ত মেরুদণ্ডহীন লোকগুলো হচ্ছে রিটার্নিং অফিসার। এবং এরা কি করবে? এদের আমি তো মনে করি এদের প্রত্যেকের যদি এসে আইনি শাসন থাকতো, এদের প্রত্যেকের 1 বছর জেল হইতো। এবং এই মামলা ইলেকশন কমিশনের করা উচিত। এবং আমি এটাও মনে করি ইলেকশন কমিশনের উচিত অনতিবিলম্বে এই হা না ভোটকে বন্ধ করে দেওয়া। কারণ এই ভোট এখন আর অবাধ নিরপেক্ষ হবে না। এই ভোট এখন ইলেকশন কমিশনের সঙ্গে যারা জড়িত, যত রিটার্নিং অফিসার আছে সবাই এর সঙ্গে ইনভলভ হয়ে গেছে। যত সরকারি কর্মকর্তা কর্মচারী আছে সবাই এর মধ্যে এই হার পক্ষে প্রচারণা চালিয়েছে। এই হা না ভোট আর হওয়া উচিত না। ইলেকশন কমিশনের যদি মেরুদণ্ড থাকে, লজ্জা শরম থাকে, তাদের উচিত বলে দেওয়া যাবে হা না ভোট এখন করা যাবে না, বলা উচিত। বসবে আর দুইটা বিষয় আপনার মতামত জেনে আমি শেষ করবো। একটা হলো যে জামাত বিএনপি বলা হচ্ছে যে একটা প্রতিদ্বন্দ্বিতা ব্যাপার, যে খুব কাছাকাছি, বিএনপির ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলছে। এই সময়ে এতদিন হুইসপিয়ারিং ছিল, আমরা শুনতাম যে জামাত বিশেষ আসনে ভোটার স্থানান্তর করেছে, ইভেন ঢাকা 17 তারেক রহমানকে চ্যালেঞ্জ করার মতো অবস্থা বা জামাতের আমিরকে জেতানোর মতো অবস্থা। এটা আজকে আনুষ্ঠানিকভাবে শুনলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের মুখ থেকে। উনি বলছেন যে তিনি অভিযোগ করেছেন ইলেকশন কমিশনে গিয়ে যে একটা বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর করা হয়েছে। এই যে শেষ মুহূর্তে বিএনপি এটা বুঝেছে, এতে বিএনপির কি আসলে তাহলে আর কোনো জামাতের এই কৌশলের কাছে তার আর পথ আছে কোনো? কারণ এটার তো আর কোনো সমাধান নাই। এটা একটু আমি জানতে চাই। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, কিন্তু আমি খুব বেদনার সঙ্গে লক্ষ্য করলাম এই বড় রাজনৈতিক দলের মধ্যে তারেক রহমান ছাড়া আর একজন লোককে আমি ক্যারিজমেটিক হিসেবে দেখলাম না। একজন লোক না, কোন একজন লোককে পেলাম না যে লোকটা দাঁড়াইলে পরে 10টা ভোট পাবে, যে লোকটা মুখ খুললে পরে তার কথা শোনার পর 10টা ভোট পাবে। আমি তারেক রহমান ছাড়া আর একজনকে দেখি। এগুলি সবই মান ধাতা আমলের ওই ট্র্যাডিশনাল কথাবার্তা বলে, ট্র্যাডিশনাল চিন্তা করে। তারা বড় দল তো, আমি অবাক হব না যদি এই নির্বাচনে সেই কচ্ছপ এবং খরগোশের দৌড় প্রতিযোগিতা পুনরাবৃত্তি ঘটে। আমি অবাক হব না। জামাত ইসলাম এক একটা পলিটিক্যাল স্ট্যান্ড নেয়, ওটা নেওয়ার পর বিএনপি মনে করা হয় ভুল হয়ে গেছে, তো ঠিক আছে আমি এটা করি। নিজের থেকে যে কিছু একটা করবে এই করার অ্যাবিলিটি বিএনপির আছে কিনা আমার সন্দেহ আছে। প্রত্যেকটা লোক আমি মনে করি বিএনপি নির্বাচনী প্রচারণাকে, নির্বাচনী যে যুদ্ধ লড়াই সেটাকে পিছিয়ে দিচ্ছে। তাদের এতক্ষণে মনে হয়েছে যে জামাত কি করতেছে না, এতক্ষণে মনে হয়েছে ভাই ইলেকশন কমিশনের খবর নিতে জানা যায় যে গত 3-4 বছরে কোথায় ভোট বেশি, কোথায় মানে আপনার ঠিকানা স্থানান্তর হয়েছে। পারে না, তারা পারতো না, তারা ব্যস্ত হলো লুটপাটে এখন পর্যন্ত তাদের এই মাঠ দখল নিয়ে, টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে। ভাই এটা অতি নেতিবাচক দিক আসবে। আর বড় বড় গল্প খালি গল্প দেয়, আমি এত বড় নেতা, আমি তত বড় নেতা। ঢাকা শহরে দেখেন না কি হয়? আমি তো ঢাকা শহরে ফলাফল খুব ভালো দেখছি না, খুব ভালো দেখছি না। কিন্তু আমি জামাতের আমির শফিকুর রহমান কি নারী ইস্যুতে বড় কোনো বেকায়দায় আছেন? আপনি জানেন সবকিছুই মাসুদ ভাই। দেখেন এগুলি আমি শোনেন বলি আপনাকে, এটা উনি এভাবে বলেছেন কিনা আর বললো কিভাবে বলেছেন এটা আসলে আমি গবেষণা করিনি। আমি গবেষণা করিনি এই কারণে আমার কাছে মনে হচ্ছে এটা অপ্রয়োজনীয় কাজ। আমার কাছে জামাতে ইসলাম এমনি তো নারী নেতৃত্বকে সাপোর্ট করে না, দিয়ে একটা ঘটনা যে সেটা প্রমাণ করার দরকার পড়ে না। উনি এটা আল জাজিরার কাছে সাক্ষাৎকারও বলেছেন বা নারী নেতৃত্ব চান না। এবং তারও চেয়ে বড় কথা, এবার নমিনেশনের সময় তারা মাত্র 0% নমিনেশন দিয়েছেন নারীদেরকে, একটা নারীকে নমিনেশন দেন নাই। এগুলো তোমার মুখে কি বললেন না বলেন এগুলি ম্যাটেরিয়াল, কি কাজে করলেন সেটাই তো দেখা যাচ্ছে। যদি কাজে না করতেন তাহলে বলতো কাজ তো একজনকে দেন নমিনেশন। তো নারী বিষয়ে ওনাদের যে মনোভাব সেটা কি প্রকাশে উপলব্ধি করতে আমাদের কোনো কষ্ট হয়? কষ্ট হয় না। ওনারা নারী নেতৃত্বে আস্থা রাখেন না, এবং ওনারা ক্ষমতায় আসলে পরে আমাদের দেশের নারীরা খুব একটা সুবিধাজনক অবস্থায় থাকবেন না। বর্তমানে যা আছেন তার চেয়েও নেতিবাচক অবস্থায় তাদেরকে যেতে হবে, এটা আমি বুঝি। এটা বোঝার জন্য ভাই ওই গবেষণা করার দরকার পড়ে না। যে দল, তাদের দলে মজলিসের শুরায় আমি যতদূর জানি প্রায় 91 জন নারী আছেন। 91 জন মজলিস সদস্য থাকা সত্ত্বেও
যারা একজন কেউ মনোনয়ন দেওয়ার জন্য খুঁজে পায় না, সেই দল নারীদের ব্যাপারে কতটুকু উদার হবে আগামীতে, এটা নিয়ে আমার ভাই যথেষ্ট সন্দেহ আছে। আসলে অন্য একটা বিষয় দিয়ে আজকে শেষ করতে চাই, সব শেষ, সেটা হলো আমি একটু আহত ব্যাপারটায়। বাংলাদেশে 5 আগস্টের পরে রাজনীতিতে অশ্লীল স্লোগান, আপত্তিকর স্লোগান, এটা যেন মানে এখন একটা ফ্যাশন হয়ে উঠছে এবং এটা সংক্রমিত হয়েছে কোথায়? প্রথমে যে ইনকিলাব মঞ্চ বলেন বা কিছু সমন্বয়ক, এরা এসব স্লোগান দিয়েছে, যারা মব করে এরা দিয়েছে। আমি সেসব স্লোগান তো আমাদের মুখে আনার মতো না। এখন দেখছি বিএনপিও কিছু কিছু দিয়েছে, পরে ছাত্র দলের ছেলেপেলে কিছু কিছু দিয়েছে, যদিও সংখ্যায় কম। আওয়ামী লীগ নির্বাচন বিরোধী স্লোগান করছে, গান করছে, সেই সংক্রমণ গিয়ে আওয়ামী লীগেও ধরেছে। মানে একটা অশ্লীল স্লোগানের প্রতিযোগিতা। আমি আপনার কাছে জানতে চাই যে এটা শেষ কোথায়? মানে এটাই কি আমাদের রাজনৈতিক কালচার হয়ে যাবে এখন? এ বিষয়ে আপনার মন্তব্য না, এটা আলটিমেটলি শুনেন, এই সমস্ত আপনার মানে খারাপ প্রবণতা যেগুলো, সেগুলো না দীর্ঘস্থায়ী হয় না। এগুলি জোয়ারের মতো আসে, এসে আবার চলে যায়, বন্যার মতো আসে, এসে নিয়ে অনেকগুলিকে কলুষিত করে দিয়ে তারপরে চলে যায়। এগুলো আলটিমেটলি লং টার্মে যে এগুলো সাস্টেইন করে না, দীর্ঘমেয়াদী এগুলো টিকে থাকে না। দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের যে স্বাভাবিক বৈশিষ্ট্য, গুরুজনকে সম্মান করা, গুরুজন দেখলে সালাম দেওয়া, এটা হলো আমাদের দেশের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য। যে লোকটা নাকি আপনার ধরেন ধর্ম পালনও করে না, ধরা যাক কথার কথা, সেও দেখবেন উঠতে বসতে আলহামদুলিল্লাহ বলে, গুরুজনকে দেখলে, স্কুলের টিচারকে, প্রাইমারি স্কুলের টিচারকে দেখলে সালাম দেয়। সেটা তো নিজে ধর্ম পালন করে না, কিন্তু সেটা দেয়। এটা কালচারে পরিণত হয়ে গেছে, এটা তো অস্থি মজ্জায় ঢুকে গেছে রে ভাই। সে ধরেন একজন লোক ইউনিভার্সিটি পাশ করে পিএইচডি ডিগ্রি পেয়ে ফেলেছে, গ্রামের বাড়িতে গেছে, একটা প্রাইমারি স্কুল টিচার যে তার টিচার ছিল, এখন তো সে তার চেয়ে অনেক জ্ঞানী হয়ে গেছে। তাকে দেখলো, আমি নিজের জীবন থেকে দেখছি, তাকে দেখলো ভাই সালাম দেয়, তার পায়ে হাত দিয়ে বলতো সালাম দেয়, এরকম আমি বহু দেখছি। এটাই বাংলাদেশ, এটাই আমাদের দেশের মানুষের রুচি। আর এরা যে ওই টিচারের ঘাড়ে ধরে, এই যে ঘাড়ে ধরার কালচারটা, ঘাড়ে ধরার সংস্কারটা, শিক্ষককে ঘাড়ে ধরার সংস্কারটা, এটা টিকবে না রে ভাই, এটা টিকবে না। আপনি দেখেন ম্যাক্সিমাম 3-4 বছর পরে আর পাবেন না। তারপরে দেখলাম যুক্তরাষ্ট্র তারা একটা অ্যালার্ট জারি করলো তাদের নাগরিকদের জন্য, যে বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশ বিশৃঙ্খল হতে পারে, ইভেন জঙ্গি হামলা হতে পারে, উগ্রপন্থীরা হামলা করতে পারে। এরপরে সরকার আবার নিজে থেকে সমস্ত হসপিটালকে রেডি থাকতে বললো, সব হসপিটাল, সরকারি বেসরকারি ইমার্জেন্সি রেডি থাকতে বললো। তারপর আপনার রেলওয়েতে বাড়তি সতর্কতা দিল। এরপর আজকে এসে পররাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন বিচ্ছিন্ন সংঘাত হতে পারে। তাহলে একটু দ্বিমুখী হয়ে গেল না, যে এত প্রিপারেশনের মধ্যে উৎসব মুখর কিভাবে হবে? আমি ঠিক এই জায়গাটা গুলিয়ে ফেলছি, একটু দিয়ে আপনার কাছ থেকে জানতে চাই যে কি ওনারা আসলে কি করছেন এটা। শুনেন, আপনি যে গুলিয়ে ফেলছেন না, আপনি গুলিয়ে ফেলে কোনো অপরাধ করেন নাই, এটা যে কেউ গুলিয়ে ফেলবে। আসলে বিষয়টা হলো কি, ওনাদের অভিজ্ঞতা নাই, ওনারা জানে না ওনারা কি করছেন, না জেনেই ওনারা বাগাড়ম্বর করছেন। আমি জানি আপনি গত সপ্তাহে ঢাকার বাইরে ছিলেন, আপনার এলাকায় ছিলেন, আপনি বলতে পারবেন, আপনারা তো অভিজ্ঞতা আছে, বয়স তো আর আপনারও কম হয় নাই, অনেকগুলি নির্বাচন দেখেছেন। এরকম নিরুত্তাপ নির্বাচন আপনি আগে কখনো দেখেছেন কিনা? আমি অনেকের সঙ্গে কথা বলছি ঢাকার বাইরে, আমারও তো পরিচিত লোকজন আছে, আমি জীবনে অনেকগুলো চাকরি করেছি, এবং সবগুলো পত্রিকা যারা বিভিন্ন জেলা করেসপন্ডেন্ট, তাদের সঙ্গে আমার যোগাযোগ নিয়মিত হয়। মানে এতটা নিরুত্তাপ নির্বাচন এর আগে কখনো দেখা যায়নি। অথচ এবার কিন্তু ভোট দিতে পারার ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ, কোনো ধরনের দ্বিধা নাই। যেমন 2024-এ কেন ভোট দিতে যাব, তখন তো আমি আর ডামি নির্বাচন। 2018-তে ভোটই আসলে হয় না, কারণ আগের রাত্রে সব ভোট হয়ে গেছে, মানুষ কি আর ভোট দিয়ে যাবে। 2014-তে তো ভোটই হয় নাই অর্ধেক জায়গায়। তো এইগুলোতে মনে করেন এক ধরনের আবহাওয়া ছিল, মানুষ জানতো যে ভোট দেওয়া যায় না দেওয়া, কিন্তু এবার তো তা না। এবার ভোট দিতে পারবে সবাই, নির্দ্বিধায় ভোট দিতে পারবে। এবার কোন দলীয় সরকার নেই, তারপরেও দেখবেন মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এই যে আলোচনা না থাকাটা,
এটাই প্রমাণ করে এই নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ কতটা কম এবার। আবার আরেকটা জিনিস দেখেন, আমাদের উপদেষ্টা একজন পররাষ্ট্র উপদেষ্টা, যে কথা আপনি বললেন, ওনার কোট করলেন, উনি কিন্তু ওই অনুষ্ঠানে আরেকটা কথা বলছেন। উনি বলেছেন এবারে নির্বাচনে 55% চেয়েও বেশি ভোট পড়বে বলেছেন। তার মানে কি, আপনি ভাবেন তো, আমরা যদি পুরনো নির্বাচন কথা ধরি, আমি 2008 পর্যন্ত নির্বাচন ধরি, আর 70%। 2096, 1996, এই নির্বাচনগুলিতে কিন্তু ভোট করেছে 75, 74, 80% পর্যন্ত ভোট করেছে। তার মানে কি, আমাদের জাতীয় নির্বাচনে ভোট পরে যদি নির্বাচন, মানুষের যদি ওই নির্বাচনের প্রতি আস্থা থাকে, মানুষ যদি মনে করে এই নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে পারে, তাহলে মানুষ এখন বিপুল ভাবে যে ভোট দেয়।